যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ফের ইসরায়েলের টালবাহানা, লড়াই দীর্ঘ হলেও টিকে থাকার প্রতিশ্রুতি হামাসের। যুক্তরাষ্ট্রে এবার কাঠগড়ায় গণমাধ্যম, ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের মানহানির মামলা। সার্বিয়া থেকে অবৈধভাবে ইতালি যাবার পথে আরও এক বাংলাদেশির মৃত্যু, মরদেহ দেশে আনা নিয়ে অনিশ্চয়তা। ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গাজায় প্রাণ গেছে আরও 90 ফিলিস্তিনির, আহত অন্তত 110 জন। ধারণা করা হচ্ছে ভেস্তে যাওয়ার পথে কাতার ও মিশরের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি চুক্তি। হামাসের দাবি, যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল, ফলে ভবিষ্যতে দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস, এমন হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠনটি। শিশু থেকে বৃদ্ধ ক্ষুধার যন্ত্রণায় গাজায় মৃত্যুর প্রহর গুনছে বহু ফিলিস্তিনি। ঝুঁকি জেনেও ত্রাণের লাইনে দাঁড়িয়েছে অনেকে, তবে সেখানেও বর্বর হামলা চালিয়েছে জায়নবাদীরা। তাদের গুলিতে প্রাণ গেছে বেশ কয়েকজনের। বাস্তুচ্যুতদের আশ্রয় নিয়ে বেশ কয়েকটি বাড়ি আর স্কুল টার্গেট করে হামলা চালিয়েছে আইডিএফ। এতে শিশুসহ প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। যেখানে আশ্রয় নিতে যাই সেখানেই হামলা চালানো হয়। কোনো স্থানই আমাদের জন্য নিরাপদ নয়। ইসরায়েলি বাহিনী সবাইকে রাফায় নিয়ে জড়ো করতে চায়, পরে সব ফিলিস্তিনিকে একসাথে হত্যা করতে চায় জায়নবাদীরা। এদিকে ভেস্তে যাওয়ার পথে কাতার ও মিশরের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি চুক্তি। এক ভিডিও বার্তায় কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা জানান, যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এতে ভবিষ্যতে দীর্ঘ লড়াইয়ের জন্য হামাস প্রস্তুত বলেও জানান তিনি। প্রথম থেকে 60 দিনের যুদ্ধবিরতির কথা বলে আসছে তেল আবিব, তবে সাময়িক নয়, স্থায়ী যুদ্ধবিরতি চায় হামাস। এছাড়াও গাজা থেকে সেনা প্রত্যাহারের নকশা, ত্রাণ প্রবেশ ও যুদ্ধ শেষের নিশ্চয়তা নিয়ে আছে দুপক্ষের মতভেদ। পশ্চিম তীরেও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। জেনিনে 13 বছরের এক কিশোরীকে গুলি করে হত্যা করেছে আইডিএফ। জায়নবাদীদের হামলা লক্ষ্যবস্তু হয় বাসিন্দাদের গৃহপালিত পশুও। হত্যা করে 100-র বেশি ভেড়া। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া ও ইসরায়েল। তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত টম ব্যারাক এই তথ্য নিশ্চিত করেছেন। এই চুক্তিকে স্বাগত জানিয়েছে তুরস্ক, জর্ডান ও সিরিয়ার অন্যান্য প্রতিবেশীরা। তবে যুদ্ধবিরতি বিষয়ে সিরিয়া বা ইসরায়েলি কর্মকর্তারা এখনও কোনো মন্তব্য করেনি। গেল রোববার থেকে সোইদা প্রদেশে দ্রুজ মিলিশিয়া এবং বেদুইনদের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষে এখন পর্যন্ত নিহত হয়েছেন কয়েকশো মানুষ। মঙ্গলবার এই অঞ্চলে সরকারি সেনা মোতায়েনের পর বাড়ে সংঘাতের মাত্রা। সামরিক অভিযানে সিরিয়ার সরকারি বাহিনীর ওপর বিমান হামলা চালায় ইসরায়েল। পাশাপাশি দামেস্কেও সামরিক বাহিনীর সদর দফতর সহ অন্যান্য সরকারি স্থাপনায় সতর্কতামূলক হামলা চালায় দেশটি। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পত্রিকাটির প্রকাশিত এক প্রতিবেদনের জেরে দায়ের করা হয় এই মামলা, যেখানে দাবি করা হয় 2003 সালে জেফ্রি অ্যাপস্টিনের জন্মদিনে একটি বিতর্কিত চিঠি পাঠিয়েছিলেন ট্রাম্প। প্রকাশিত খবরটিকে ভুয়া বলছেন মার্কিন প্রেসিডেন্ট। 18 পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়, এই প্রতিবেদনের কারণে সুনাম ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ট্রাম্প। ক্ষতিপূরণ বাবদ দাবি করা হয়েছে $1 বিলিয়নেরও বেশি। বিতর্কিত ধনকুবের ও যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সাথে ডোনাল্ড ট্রাম্পের এক সময়ের দহরম-মহরম অজানা নয়। সেই সম্পর্ক চুকে বুকে গেলেও কিছুদিন পরপরই বিতর্ক হয়ে সামনে আসে। এবার জেফ্রি এপস্টেইনের 50তম জন্মদিনে ট্রাম্পের পাঠানো একটি শুভেচ্ছা বার্তার জেরে তুলকালাম চলছে মার্কিন রাজনীতিতে। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল তাদের একটি প্রতিবেদনে বলেছে, 2003 সালে সুসম্পর্ক থাকার সময় জেফ্রিকে জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ট্রাম্প একজন নগ্ন নারীর অবয়বের সাথে অশালীন কথা লিখেছিলেন। চিঠিতে জেফ্রি ও ট্রাম্পের মধ্যে গোপন বিষয় থাকার কথাও উল্লেখ ছিল। এমন সংবাদ প্রকাশের পর ওয়াল স্ট্রিট জার্নালের মালিক মিডিয়া মোগুল রুপার্ট মার্ডক সহ কয়েকজনের বিরুদ্ধে মায়ামির ফেডারেল আদালতে $1000 মানহানি মামলা করেছেন ডোনাল্ড ট্রাম্প, যা নিজ সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথে পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন তার দাবি প্রকাশিত খবরটি ভুয়া। অভিযোগ করেন তার সম্মান নষ্ট করার জন্যই এমন সংবাদ প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।
এই মামলার মধ্য দিয়ে ট্রাম্প এমন এক কেলেঙ্কারির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিলেন যা তার রাজনৈতিক ভাবমূর্তির গুরুতর ক্ষতি করতে পারে। ট্রাম্প সহ দেশে বিদেশে বহু ধনকুবের ও প্রভাবশালী ব্যক্তির বন্ধু ছিলেন জেফ্রি। তার বিরুদ্ধে কন্যা শিশু ও কিশোরীদের যৌন নিপীড়ন ও পাচারের অভিযোগে মামলা ছিল, যাতে কারাভোগ করতে হয় তাকে। 2019 সালে জেলে থাকা অবস্থায় আত্মহত্যা করে সে। কারাকক্ষ থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত মরদেহ। রাখি জেসমিন, চ্যানেল 24। স্বপ্নের ইউরোপে পা দিয়েও স্বপ্ন পূরণ হলো না ফেনীর যুবক মোশাররফ হোসেনের। সম্প্রতি ইতালি যাওয়ার উদ্দেশ্যে ভিসা নিয়ে এসেছিলেন ইউরোপের নন সেনজেন দেশ সার্বিয়ায়। অবৈধ পথে ইতালি যাওয়ার সময় ক্রোয়েশিয়াতে রোড অ্যাক্সিডেন্টে মারা যান মোশাররফ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। ইউরোপ থেকে আমজাদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্বপ্ন ছিল ইউরোপে যাবার, কিন্তু সে স্বপ্ন পূরণে বেছে নিয়েছেন অবৈধ পথ। আর সেটিই যেন কাল হলো ফেনীর মোশাররফ হোসেনের। সার্বিয়া পর্যন্ত যাবার ভিসা অনুমোদন ছিল মোশাররফের। মে মাসের শুরুতে বৈধ পথেই দেশটিতে পৌঁছান 32 বছর বয়সী এই যুবক। সেখান থেকে চোরাই পথে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। পরিকল্পনা ছিল বসনিয়া ও ক্রোয়েশিয়া হয়ে যাবেন স্বপ্নের দেশ ইতালিতে। তবে সে পরিকল্পনা দেখেনি আলোর মুখ। 17 জুলাই সীমান্ত পেরোতে গিয়েই সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় তার। মোশাররফের মরদেহটি উদ্ধার করে ক্রোয়েশিয়ার পুলিশ। প্রথমে পাঠানো হয় জাগরেব শহরের কুতিনা থানাতে, পরে ময়নাতদন্তের জন্য নেওয়া হয় হাসপাতালে। বর্তমানে সেখানেই আছে তার মরদেহ। মোশাররফের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তার পরিবারে। দ্রুত মরদেহ ফিরিয়ে আনার আহ্বান তাদের। ওরা বলতেছে আমার ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে ক্রোয়েশিয়া জাগরিব নামক স্থানে। তো আমরা ভাই এখন আমি চাই বাংলাদেশ নেদারল্যান্ডস এমবেসির মাধ্যমে আমার ভাই লাশটা যেন আমরা ফিরি পাই এবং কি আমাদের আর্থিক সহযোগিতা যেন পাই। একজন বাংলাদেশি হিসাবে, তার কাজিন হিসাবে সরকারের কাছে বিনীত অনুরোধ করছি যাতে দ্রুত সময়ের মধ্যে তার লাশটা বাংলাদেশে প্রেরণ করা হয়। তবে মোশাররফের মরদেহ দেশে ফিরিয়ে আনা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এ ব্যাপারে এখনও কোনো পদক্ষেপ নেয়নি বাংলাদেশ সরকার। ক্রোয়েশিয়াতে দূতাবাস না থাকায় নেদারল্যান্ডসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এবারই প্রথম নয়, চলতি মাসেই আরও একবার এমন অকাল মৃত্যু দেখেছে দেশটি। কিছুদিন আগেই একইভাবে সার্বিয়া থেকে ইতালি যাওয়ার পথে অসুস্থ হয়ে প্রাণ হারান কুমিল্লার বাসিন্দা জাহিদুল ইসলাম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ব্যাপারে আমরা আরো বিস্তারিত জানবো। পর্তুগাল থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আমজাদ হোসেন। আমজাদ হোসেন, আপনার রিপোর্টটি আমরা মাত্রই দেখছিলাম। এই যে মরদেহটি, এটি দেশে আনার ব্যাপারে অগ্রগতি কতটা হয়েছে, আর কিভাবে বা উনি গেলেন সেখানে, সবকিছু মিলে জানাবেন। শাকিল, আপনি যেমনটা বলতেছিলেন, মোশাররফ হোসেন নামে এক বাংলাদেশি যুবক ক্রোয়েশিয়া হয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ক্রোয়েশিয়ার বর্ডারে রুট অ্যাক্সিডেন্টে মারা যায়। আমরা যতটুকু জানতে পারি যে সে মে মাসের প্রথম দিকে ভিসা নিয়ে সার্বিয়াতে আসে, ইউরোপের নন সেনজেন দেশ। তো সার্বিয়াতে আপনার কিছুদিন অবস্থান করে, ওখানে অবস্থান করার পরে দালালের মাধ্যমে সে বসনিয়া হয়ে ক্রোয়েশিয়া হয়ে ইতালি যাওয়ার পথে এই ক্রোয়েশিয়াতে বর্ডারে আপনার রুট অ্যাক্সিডেন্টে মারা যায়। রুট অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে ক্রোয়েশিয়ার পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটি উদ্ধার করার পরে আপনার কুতিনা থানাতে হস্তান্তর করে। পরে কুতিনা থানার পুলিশ আপনার ময়নাতদন্তের জন্য কুতিনা থানার অধীনে একটা হাসপাতালে পাঠানো হয়। তো ও হাসপাতাল ময়নাতদন্তের পরে আপনার সর্বশেষ অবস্থা এখনো জানা যায় নাই। কারণ এর মধ্যে আরেকটা ঘটনা ঘটছে চলতি মাসে, যে কুমিল্লা জেলার জাহিদুল নামে, তাও সে নন সেনজেন সার্বিয়ার ভিসা নিয়ে এসেছিল। তাও সে বসনিয়া হয়ে ক্রোয়েশিয়া যাওয়ার পথে ক্রোয়েশিয়ার বর্ডারে মৃত্যুবরণ করে। কিন্তু জাহিদুল ইসলামের লাশ এখনো পর্যন্ত শনাক্ত করা যায় না এবং খুঁজে পাওয়া যায় নাই। তো আপনি আরো জানেন যে ক্রোয়েশিয়াতে আমাদের বাংলাদেশি কোনো এমবেসি নাই। তো নেদারল্যান্ডে অবস্থিত বাংলাদেশি এমবেসির অধীনে ক্রোয়েশিয়া পরিচালিত হয়। তো এখানে হচ্ছে যে বৈধ অবৈধ কোনো প্রবাসী যদি ক্রোয়েশিয়াতে মারা যায়, তো বাংলাদেশ এমবেসি হস্তক্ষেপ ছাড়া অথবা আমাদের বাংলাদেশি সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়া লাশ পাঠানো হয় না। তো মোশাররফ হোসেন যেহেতু অবৈধ,
তো এখানে অবৈধ হওয়ার কারণে আপনার বাংলাদেশ এমবাসি এখানে ক্রোয়েশিয়া সরকারের সাথে যোগাযোগ করা ছাড়া অথবা আমাদের বাংলাদেশ সরকারের থেকে কোনো যোগাযোগ না করলে লাশটা দেশে পাঠানো যাবে না। তো মোশাররফ হোসেনের পরিবার আমার সাথে যোগাযোগ করে একটাই দাবি জানাইছে যে মোশাররফ হোসেনের অন্তত লাশটা যেন আপনার বাংলাদেশে নিয়ে যাওয়া যায়। এর মধ্যে আমার সাথে রয়েছেন আপনার মোশাররফ হোসেনের কাজিন। তার থেকে আরো আমরা জানতে পারবো যে তাদের শেষ ইচ্ছাটা। আসসালামু আলাইকুম। আমজাদ ভাই যেটা বলছিল আমার কথা এটাই, এখন বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আকুল আবেদন যাতে মোশাররফ হোসেনের মৃতদেহটি যত দ্রুত সম্ভব বাংলাদেশে প্রেরণ করার ব্যবস্থা গ্রহণ করা হোক, সেটা আমাদের অনুরোধ, আমাদের দাবি। আপনারা আরো পরিবার থেকে আপনার আমি এবং আমার ব্যক্তিগতভাবে গতকালকে নেদারল্যান্ডে অবস্থিত বাংলাদেশ অ্যাম্বাসেডরের সাথে আমি অনেকবার ফোন করার চেষ্টা করি, কিন্তু আমি কোনো সাড়া পাই নাই। তো এখানে ঘটনা হচ্ছে যে লাস্টটা পুলিশ থেকে আরো বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি যে বাংলাদেশ থেকে যদি আপনার বাংলাদেশ সরকার অথবা বাংলাদেশ এমবাসি থেকে যদি কোনো যোগাযোগ করা না হয় তাহলে এই মর্গেই লাশ রাখা হবে। তো আমি গতকালকে যোগাযোগ করে বাংলাদেশ এমবাসির সাথে যোগাযোগ করতে পারি নাই। আমজাদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পর্তুগাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আমজাদ হোসেন। শুল্কের চাপে যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্যের বাণিজ্য কমলেও বাড়তে শুরু করেছে অন্যান্য মহাদেশে। এশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকার মতো বিকল্প বাজারের দিকে নজর বাড়াচ্ছে চীন। সব মিলিয়ে গেল মাসে চীনের রপ্তানি বেড়েছে 6% কাছাকাছি। বেড়েছে বিনিয়োগও। বাণিজ্য যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানি কমলেও ঠিকই বিকল্প বাজার খুঁজে নিয়েছে বেইজিং। গেল মাসে বছর ব্যবধানে দেশটির রপ্তানি বেড়েছে 6.25%, যার ফলে বছরের প্রথমার্ধে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় 5.5%। পরিসংখ্যান বলছে 2025-এর প্রথম 6 মাসে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি কমেছে গেল বছরের একই সময়ের তুলনায় 11.5%, অর্থের হিসেবে যা প্রায় $26 বিলিয়ন। কিন্তু বেড়েছে আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকার মতো অঞ্চলে পণ্য রপ্তানি। এ সময়ে আসিয়ান দেশগুলোতে চীনের রপ্তানি বেড়েছে গেল বছরের চেয়ে 13% বা $37 বিলিয়ন। একই সময়ে ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি 16 বিলিয়ন ও আফ্রিকায় $18 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে। অবজারভেটরি অফ ইকোনমিক কমপ্লেক্সিটি ওইসির মতে শুধু রপ্তানি নয়, বছরের প্রথমার্ধে যন্ত্রপাতি ও অবকাঠামোর মতো স্থায়ী খাতে বিনিয়োগ বেড়েছে 3.5%, পাশাপাশি প্রায় 5% বেড়েছে খুচরা বিক্রিও। এদিকে গেল মাসে চীনের বিরল খনিজ রপ্তানি বেড়েছে রেকর্ড 60%। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টি ও বন্যায় গত 2 দিনে মৃত্যু হয়েছে 71 জনের। রোববার থেকে পাঞ্জাব সহ বেশ কিছু এলাকায় ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ভারী বর্ষণের ফলে কালাবাগ ও চাশমায় সিন্ধু নদে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। 21 থেকে 25 জুলাইয়ের মধ্যে পার্বত্য অঞ্চলে ভূমিধস ও আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বন্যা কবলিত ঝিলম, চারওয়াল ও রাওয়ালপিন্ডি থেকে 1000-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে প্রশাসন। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য মতে গত 25শে জুন থেকে শুরু হওয়া বৃষ্টিতে এই পর্যন্ত পাঞ্জাবে 123 জনের মৃত্যু হয়েছে, আহত 450-র বেশি। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্কের দর কষাকষিতে শ্রম অধিকার নিয়ে কঠোর ট্রাম্প প্রশাসন। দেশটি চায় বাংলাদেশে এমন আইন থাকবে যা দিয়ে জোরপূর্বক শ্রমে তৈরি করা পণ্য আমদানি নিষিদ্ধ করা যাবে। দাবি করা হয় ইপিজেডে শ্রম ইউনিয়নেরও। সেই সাথে অন্যায্য শ্রম চর্চা রোধে জরিমানার বিধানও চায় যুক্তরাষ্ট্র। শ্রম শর্তেও লক্ষ্যবস্তু করা হয়েছে চীনকে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। শুল্ক নিয়ে কোন পর্যায়ে আছে যুক্তরাষ্ট্রের সাথে দর কষাকষি? কি কি শর্তই বা দেওয়া হয়েছে বাংলাদেশকে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় শ্রমিকের স্বার্থ সুরক্ষায় বাইডেনের পর চাপ রয়েছে ট্রাম্প প্রশাসনেরও, বরং বেড়েছে ধারা। দেশটি চায় বাংলাদেশে এমন কোনো আইন থাকুক যাতে করে কোনো দেশে জোরপূর্বক বা বাধ্যতামূলক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করা যায়। সুরক্ষা দিতে হবে শ্রমিকের দর কষাকষি ও সমাবেশ করার স্বাধীনতাকে। শিথিল করতে বলা হয়েছে ইন্ডিয়ান নিবন্ধনে শ্রমিকদের কারখানা ও জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ দেওয়ার বাধ্যবাধকতা।
দেশটির দাবি, শ্রমিকরা অবৈধ ধর্মঘট করলেও তাদের জেলে পাঠানো সহ করা যাবে না জরিমানা। যুক্ত হয়েছে মালিকপক্ষের জরিমানা শর্ত বাড়ানোর শর্ত। একটা বিষয় পরিষ্কার যে শ্রম অধিকার নিয়ে যে বিষয়গুলো ছিল ওইটা থাকবে এবং ওইটা আলোচনার মধ্যেই থাকবে। এটাকে যে কোনো সরকারি আসুক না কেন আমাদের, সেটা গত রেজিম হোক, বর্তমানে ইন্ট্রিয়াম হোক এবং ভবিষ্যতে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তাদেরকে এটা মাথায় রেখে আলোচনা করতে হবে। তারা ইচ্ছা করলেই হচ্ছে যে নতুন গভর্নমেন্ট আসছে, আমরা এখন একটা সুযোগ নিব, এই সুযোগ নেওয়ার কোনো উপায় নেই। প্রস্তাবিত চুক্তি শর্তে দেখা যায়, বাংলাদেশে বাণিজ্যের ক্ষেত্রে নিয়মতান্ত্রিকভাবেই চীনকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে যুক্তরাষ্ট্র। শর্ত অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা চীনা প্রতিষ্ঠান থেকে পণ্য আমদানি করতে পারবে না বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, এসব ক্ষেত্রে শুধু বাণিজ্যের হিসাব মেলালে চলবে না, মাথায় রাখতে হবে ভূ রাজনৈতিক সমীকরণও। মনে হয় চায়নাকে কেন্দ্র করে, চায়নার থেকে গার্মেন্টসের র মেটেরিয়াল প্রকিউরমেন্টই হোক, সমরাস্ত্র প্রকিউরমেন্টই হোক, চাইনিজ বিভিন্ন সফটওয়্যার, টেলিকম বা টেকনোলজি বিভিন্ন জায়গায় ব্যবহার, সেটাই হোক, সেটার উপর কি আমেরিকান এক্সপেকটেশন, কনসার্ন, প্রায়োরিটি আছে এবং সেইটাই ট্যারিফের মধ্যে যুক্ত আছে। এই জিনিসটা আমার মনে হয় আমরা সময় মতো ধরতে পারিনি। হয়তো এখন জেগে উঠেছে, কিন্তু এখন তো বাই দিস টাইম ভিয়েতনাম এগিয়ে গেছে 20% নিয়ে, ইন্দোনেশিয়া এগিয়ে গেছে 19 বা 19.5 নিয়ে। মার্কিন নীতি দেওয়ার শর্তে দেখা যায়, ইপিজেডেও শ্রমিক ইউনিয়ন করার সুযোগ রাখার প্রস্তাব করেছে দেশটি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। আর এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।